গাজা যুদ্ধ বন্ধে মিশরে বৈঠক, দ্রুত সমঝোতায় পৌঁছানোর তাগিদ মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের আহ্বানের পরও উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত 24। ফ্লোটিলা থেকে ইসরায়েলের হাতে আটক 4 ফরাসি এমপি সহ 42 জন অনশনে, অধিকার কর্মীদের সঙ্গে সেনাদের অমানবিক আচরণ, খাবার ওষুধ না দেওয়ার অভিযোগ। ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দিলে ভেঙে যাবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক, সতর্কবার্তা পুতিনের। লভিভে হামলায় নিহত 5, বিদ্যুৎ বিচ্ছিন্ন 70,000 মানুষ। নিয়োগ পাওয়ার 26 দিনের মাথায় পদত্যাগ করলেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। নতুন মন্ত্রিসভা নিয়ে বিরোধিতার মুখেই সিদ্ধান্ত, বলছে স্থানীয় গণমাধ্যম। এবং চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন 2 মার্কিন ও 1 জাপানি বিজ্ঞানী। রোগ প্রতিরোধ সহনশীলতা নিয়ে গবেষণার স্বীকৃতি, ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের আশা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। হামাসের হাতে থাকা ইসরায়েলি জিম্মিদের খুব শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় যুদ্ধ বন্ধে মিশরে আলোচনায় বসেছে হামাস। এতে অংশ নেবে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশরের মধ্যস্থতাকারীরা। এদিকে মার্কিন প্রেসিডেন্টের আহ্বানের পরও গাজায় থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। হামলায় একদিনে আরও 24 জন ফিলিস্তিনি আহত হয়েছেন অনেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার 20 দফা প্রস্তাবকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার গাজার আল মাওয়াসি সহ বেশ কয়েকটি স্থানে বোমা হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহত হন অনেকে। ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হামাসের হাতে জিম্মিদের শিগগিরই মুক্তি দেওয়া হতে পারে। গাজা যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের প্রস্তাব বাস্তবায়নে জোর দিচ্ছে জার্মানি। রোববার দোহায় কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি বলেন, ট্রাম্পের গাজা পরিকল্পনার থেকে ভালো আর কিছু হতে পারে না। মিশরে সোমবার হতে যাচ্ছে হামাস ইসরায়েল শান্তি চুক্তি আলোচনা। কাতার থেকে কায়রো পৌঁছেছেন হামাসের প্রধান আলোচক খালিল আল হাইয়া। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের পাশাপাশি জেরেড কুশনার এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রীও অংশ নেবেন এই আলোচনায়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। গাজায় দখলদার বাহিনীর নারকীয় তাণ্ডবে ফুঁসে উঠেছে বিশ্ববাসী। নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে নিরীহ গাজাবাসীকে বাঁচাতে মুসলিম বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে পাকিস্তান। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়ে বিক্ষোভ হয়েছে ভারতেও। ফ্লোটিলার নৌবহর থেকে অধিকার কর্মীদের আটকের ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক। এদিকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জেরুজালেমে হামাসের হাতে বন্দী জিম্মিদের দ্রুত মুক্তির দাবিতে বিক্ষোভ হয়েছে। রোববার তুরস্ক ও ফিলিস্তিনের পতাকা হাতে এভাবেই রাজধানী আঙ্কারার রাজপথে ইসরায়েল বিরোধী স্লোগান দিতে দিতে র্যালি নিয়ে এগিয়ে যেতে দেখা যায় বিক্ষোভকারীদের। এ সময় ফ্লোটিলার নৌবহর থেকে অধিকার কর্মীদের আটকের ঘটনায় নিন্দা জানান তারা। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তানেও বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় রোববার করাচিতে বিক্ষোভে অংশ নেন রাজনৈতিক, শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। গাজাকে রক্ষায় পাকিস্তান সহ বিশ্বের সব মুসলিম দেশকে এগিয়ে আসার আহ্বান জানান দেশটির জামায়াতি ইসলামী নেতা নাইমুর রহমান। ভারতেও ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ হয়েছে। এ সময় ইসরায়েল বিরোধী স্লোগানে উত্তাল হয়ে ওঠে চারপাশ। গাজায় চলমান সহিংসতার সমালোচনা করে ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানান আন্দোলনকারীরা। গাজায় গণহত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ হয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডামেও। বিক্ষোভ থেকে দখলদার বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান অংশগ্রহণকারীরা। স্থানীয় সময় রোববার ব্রাজিলের সাও পাওলোতে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন শত শত বাসিন্দা। ফ্লোটিলা থেকে আটককৃতদের মুক্তির জন্য ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ প্রয়োগের ওপরও জোর দেন তারা। ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি নৃশংসতার প্রতিবাদে বুলগেরিয়া ও সার্বিয়াতেও বিক্ষোভ হয়েছে।
এদিকে হামাসের হাতে বন্দি জিম্মিদের দ্রুত মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন জেরুজালেমের বাসিন্দারা। গাজা যুদ্ধ শেষ করতে নেতানিয়াহু সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে বলেন তারা। যুক্তরাজ্যের লন্ডন ও ফ্রান্সেও গাজায় সহিংসতা বন্ধের পাশাপাশি হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। সুমুদ ফ্লোটিলা নৌবহর থেকে আটক করা অধিকার কর্মীদের মধ্য থেকে 29 জনকে স্পেনে পাঠিয়েছে ইসরায়েল। ইতালীয় এক সাংবাদিক জানান, ইসরায়েলে আটককৃতদের সঙ্গে খারাপ ব্যবহারের পাশাপাশি খাবার ও ওষুধ দেয়া হচ্ছে না। এদিকে গ্রেফতার হওয়া 4 ফরাসি এমপি সহ নৌবহরের 42 অধিকার কর্মী অনশন শুরু করেছেন। সম্প্রতি গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 470 জন অধিকার কর্মীকে আটক করে ইসরায়েল। এবার 29 জনকে স্পেনে ফেরত পাঠিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় রোববার তেল আবিব থেকে যারা ফিরেছেন তারা স্পেন, পর্তুগাল এবং নেদারল্যান্ডসের নাগরিক। মাদ্রিদ বিমানবন্দরে নামার পর তাদের স্বাগত জানায় স্থানীয় অধিকার কর্মী ও সমর্থকরা। এদিকে আটককৃতদের সঙ্গে অমানবিক আচরণের বিস্তর অভিযোগ উঠেছে। ইতালীয় সাংবাদিক সাভেরিও তোমেসি বলেন, ইসরায়েলি সেনারা তাদের সঙ্গে বানরের মতো আচরণ করেছে। আটককৃতদের খাদ্য, চিকিৎসা দেয়া হয়নি, বন্দুক ও কুকুর দিয়ে ভয় দেখানো হয়েছে বলেও দাবি করেন তিনি। আরেক সাংবাদিক লরেনজো দাগোস্তিনো জানান, 2 রাত ধরে তাদের ঘুমাতে দেয়া হয়নি এবং ব্যক্তিগত অর্থ জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয়। এরই মধ্যে ফ্লোটিলার 42 জন কর্মী অনশন শুরু করেছেন বলে জানিয়েছে সংগঠকরা। তাদের মধ্যে আছেন 16 দেশের প্রতিনিধি। আয়োজকদের দাবি, গাজায় খাদ্য, পানি, জ্বালানি ও চাষযোগ্য জমি ধ্বংস করা হয়েছে পরিকল্পিতভাবে। এদিকে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের 11টি জাহাজ গাজা উপকূল থেকে প্রায় 545 কিলোমিটার দূরে অবস্থান করছে। অভিযানটির লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে সরাসরি মানবিক সহায়তা পৌঁছে দিতে সুরক্ষিত সামুদ্রিক করিডর প্রতিষ্ঠা করা। নতুন 2টি জাহাজ খাসান কানাফানি ও আল আউদা 170 আন্তর্জাতিক কর্মী বহন করছে। প্রধান জাহাজের মধ্যে রয়েছে ডক্টরস অ্যান্ড জার্নালিস্ট শিপ বা আল দামির, যা বিশ্বের বিভিন্ন দেশের চিকিৎসক ও সাংবাদিকদের বহন করছে। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। যুক্তরাষ্ট্র ইউক্রেনে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে তা মস্কো ওয়াশিংটনের সম্পর্কের ধ্বংস ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে ইউক্রেনের লভিভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। হামলায় জ্বালানি অবকাঠামো ধসে পড়ায় প্রায় 70,000 মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। এদিকে রাশিয়ার হামলার বিরুদ্ধে কার্যকরী প্রতিক্রিয়া দিতে ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার হামলায় একেবারে কাবু হয়ে গেছে ইউক্রেনের বিভিন্ন এলাকা। রোববার মধ্যরাতে জাপোরিজ্জিয়া শহরে ব্যাপক ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বেশ কয়েকটি আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়। আশপাশের যানবাহনে আগুন ধরে যায়। জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় হাজার হাজার বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় দিন পার করছেন। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন রাশিয়া একাধিক দিক থেকে আক্রমণ চালিয়েছে। খার্কিভ, দোনেৎস্ক ও জাপোরিজ্জিয়া সহ সারা দেশে রাশিয়ার হামলা তীব্র হয়েছে। লোভিভ অঞ্চলে রোববার ভোরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় বেশ কয়েকজন নিহত হয়েছেন। স্থানীয় শিল্পাঞ্চল ও আবাসিক এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু বাড়িঘরে আগুন ধরে যায়। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ধ্বংসাত্মক হামলার পর মিত্রদের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন। বলেন, বিশ্ব সহযোগীরা কার্যকরী প্রতিক্রিয়া দেখাচ্ছে না। রাশিয়ার এ ধরনের আঘাত, বিশেষত বিদ্যুৎ ও গ্যাস অবকাঠামোয় হামলা, শীতকালে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াবে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের তাৎক্ষণিক সহায়তা প্রয়োজন বলে জানান তিনি। এ সময় ইউক্রেনকে আর্থিক, সামরিক ও কূটনৈতিকভাবে আরও শক্তিশালী করে তোলার আহ্বান জানান জেলেনস্কি। তবে ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দেওয়ার সম্ভাব্য মার্কিন সিদ্ধান্ত মস্কো এবং ওয়াশিংটনের মধ্যে সম্পর্কের ইতিবাচক ধারাকে নষ্ট করতে পারে বলে সতর্ক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ধরনের ক্ষেপণাস্ত্র হাজারো মাইল পাড়ি দিয়ে রাশিয়ার একেবারে কেন্দ্রে আঘাত হানতে সক্ষম বলে উদ্বেগ জানান তিনি। এ অস্ত্র যুদ্ধের ময়দানে কোনো পার্থক্য না গড়লেও মস্কো ওয়াশিংটনের সম্পর্কে নতুন উত্তেজনা তৈরি করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পুতিন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের উত্তরাঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 23। নেপালে বন্যায় এখন পর্যন্ত 52 জনের প্রাণহানি। টাইফুন মাতমোর প্রভাবে ক্ষতিগ্রস্ত চীনের হাইনান ও গুয়াং।
ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের হুমকির কড়া জবাব দিয়েছে পাকিস্তান। ভারতকে তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। পাকিস্তানের সেনারা আল্লাহর সৈনিক বলে মন্তব্য করেন তিনি। আবার সংঘাতে জড়ালে ইসলামাবাদ আর সংযম দেখাবে না বলে সতর্ক করেছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। পাকিস্তানের এমন বক্তব্য নিয়ে ভারতীয় গণমাধ্যমে তুমুল সমালোচনা শুরু হয়েছে। ভারত পাকিস্তানের দ্বন্দ্বের উত্তাপ কূটনীতির ময়দান থেকে শুরু করে প্রায় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে। দিনে দিনে তীব্র হচ্ছে এই রেশারেশির মাত্রা। কিছুদিন আগে সন্ত্রাসবাদ বন্ধ না করতে পারলে পাকিস্তানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি দেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। একই হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। আবার মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ভারতীয় বিমান বাহিনী, যদিও কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি তিনি। ভারতের এসব হুমকির কড়া জবাব দিয়েছে পাকিস্তান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, ভারতকে তাদের যুদ্ধ বিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেওয়া হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসিফ জানান, ভারতের রাজনৈতিক ও সামরিক নেতাদের সাম্প্রতিক মন্তব্য তাদের ব্যর্থতা ও চাপের প্রতিফলন। তিনি আরও দাবি করেন, এমন 6-0 পরাজয়ের পর যদি তারা আবারও চেষ্টা করে, পাকিস্তানের স্কোর আরও ভালোই হবে। এছাড়া পাকিস্তান আল্লাহর নামে প্রতিষ্ঠিত একটি রাষ্ট্র, সে দেশের সেনারা আল্লাহর সৈনিক বলেও মন্তব্য করেন আসিফ। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে নতুন করে সংঘাত বাঁধলে তা ভয়াবহ ধ্বংসযজ্ঞ ডেকে আনবে এবং এবার পাকিস্তান আর সংযম দেখাবে না বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায় থেকে আসা বিভ্রান্তিকর, উস্কানিমূলক ও যুদ্ধংদেহী মন্তব্যে গভীর উদ্বেগ জানান তারা। ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানের এসব প্রতিক্রিয়া নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। গণমাধ্যমগুলো পাকিস্তানকে দেউলিয়া রাষ্ট্র হিসেবে আখ্যা দিয়েছে। এছাড়া খাজা আসিফ বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন বলেও দাবি করা হয়। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভারতের চিরশত্রু পাকিস্তানের কাছে F-17 যুদ্ধ বিমানের ইঞ্জিন বিক্রি করছে রাশিয়া, এমন খবরে নড়ে চড়ে বসেছে নয়াদিল্লির রাজনীতির ময়দান। বিরোধী দল কংগ্রেস রুশ এই সিদ্ধান্তকে নরেন্দ্র মোদীর কূটনৈতিক ব্যর্থতা হিসেবে দাবি করেছেন। তবে রুশ এক সূত্র জানায়, ইসলামাবাদে যুদ্ধবিমানের ইঞ্জিন সরবরাহের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি মস্কো। রাশিয়ার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দাঁড়ায় ভারতের মোদী সরকার। এবার সেই রাশিয়ায় অত্যাধুনিক অস্ত্রের সরঞ্জাম বিক্রি করছে ভারতের শত্রু দেশ হিসেবে পরিচিত পাকিস্তানের কাছে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে থাকা চীনা যুদ্ধবিমান F-17 RD-93M ইঞ্জিন সরবরাহ করবে রাশিয়া। এমন খবরের পর নয়াদিল্লির রাজনীতিতে দেখা দেয় উত্তেজনা। ভারতের বিরোধী দল কংগ্রেস দাবি করেছে, পাকিস্তানে রুশ ইঞ্জিন রফতানি রোধে ক্ষমতাসীন বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। দলটির মুখপাত্র জয়রাম রমেশ সামাজিক মাধ্যমে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত কূটনীতি শুধুই প্রদর্শনীমূলক, যার কোনো বাস্তব কৌশলগত ফল নেই। তিনি মোদী সরকারের কাছে এই বিষয়ে জবাবদিহিতা দাবি করেছেন। এনডিটিভি বিশেষজ্ঞদের বরাত দিয়ে জানিয়েছে, পাকিস্তানকে ইঞ্জিন সরবরাহের এই পদক্ষেপে ভারতেরই কৌশলগত সুবিধা রয়েছে। কারণ হিসেবে দেখানো হচ্ছে, চীন ও পাকিস্তান এখনও রুশ প্রযুক্তির বিকল্প তৈরি করতে পারেনি। তবে রুশ এক সূত্র জানায়, ইসলামাবাদ যুদ্ধবিমানের ইঞ্জিন সরবরাহের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেয়নি মস্কো, বরং এটি অযৌক্তিক এবং ভুল ব্যাখ্যা বলে দাবি করেছে তারা। রাশিয়ার এক কর্মকর্তা বলেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক আগামী উচ্চ পর্যায়ে বৈঠকের দিকেই এগোচ্ছে। কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে এই সহযোগিতা নষ্ট করতে চায় বলে অভিযোগ করেন তিনি। বিজেপি অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়ে বলছে, এটি কেবল তথ্য যুদ্ধের অংশ, যার উদ্দেশ্য সরকারকে দুর্বল দেখানো। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। নিয়োগ পাওয়ার মাত্র 26 দিনের মাথায় পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকাউনো। স্থানীয় সময় সকালে নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দেন তিনি। এর আগে এলিসি প্যালেসে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠক করেন সেবাস্তিয়ান। স্থানীয় গণমাধ্যম অনুযায়ী নতুন মন্ত্রিসভার বেশিরভাগ সদস্য সাবেক প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বায়রোর মন্ত্রিসভায় ছিলেন, যা নিয়ে পার্লামেন্টে সমালোচনা করে বিভিন্ন দল। তারা মন্ত্রিসভার অনুমোদন বিলকে প্রত্যাখ্যান করবে বলে হুঁশিয়ারি দেয়। 39 বছর বয়সী লেকাউনো প্রেসিডেন্ট ম্যাক্রোর নিয়োগ দেয়া 7ম প্রধানমন্ত্রী ছিলেন। এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার জিতেছেন 3 জন। তারা হলেন মেরি ই ব্রাঙ্কো, ফ্রেড রামসডেল, শিমন সাকাগুচি। রোগ প্রতিরোধ সহনশীলতা সম্পর্কিত আবিষ্কারের কারণে তারা এই পুরস্কার জেতেন।
এদের মধ্যে মেরি ইব্রাঙ্কো, ফ্রেড রামসডেল যুক্তরাষ্ট্রের এবং শিমন সাকাগুচি জাপানের গবেষক। 1990-এর দশকে তিনি প্রথম দেখান শরীরে এক বিশেষ ধরনের রেগুলেটরি টি সেল আছে যেগুলো সক্রিয়ভাবে ইমিউন প্রতিক্রিয়া দমন করে। তার গবেষণা প্রমাণ করে শুধু থাইমাসে তৈরি সেন্ট্রাল টলারেন্স নয়, বরং শরীরের বাইরের অংশেও পরিধিগত টলারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই তিন বিজ্ঞানীর যুগান্তকারী গবেষণায় দেখায় নিজের ক্ষতি না করে শরীর কিভাবে প্রতিরোধ ব্যবস্থা নিয়ন্ত্রণ করে। তাদের কাজের ফলে অটো ইমিউন রোগ, অঙ্গ প্রতিস্থাপন ও ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে নোবেল কর্তৃপক্ষ। ভারতের উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 23 জনে দাঁড়িয়েছে। টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর ও যোগাযোগ ব্যবস্থা। ভুটানের তালা জলবিদ্যুৎ বাঁধ উপচে পড়ায় দার্জিলিং সহ উত্তরাঞ্চল জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। এদিকে নেপালে বন্যায় এখন পর্যন্ত অন্তত 52 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে কাজ চলছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। চীনে টাইফুন মাতমুর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে হাইনান ও গুয়াংডং প্রদেশ। এতে জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহ ব্যবস্থা চালু করেছে দেশটির প্রশাসন। শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত ভারতের পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চল জুড়ে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকে। দার্জিলিং, কুচবিহার ও জলপাইগুড়িতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের কারণে বহু এলাকা প্লাবিত হয়। হতাহত হন অনেকে। ভারতের জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর তথ্য অনুযায়ী দার্জিলিংয়ের সারসালি, মিরিক বাস্তি, ধারগাঁও ও মিরিক লেক এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। নিখোঁজদের উদ্ধারে রাত দিন কাজ করে চলেছেন উদ্ধারকর্মীরা। রোববার ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি পরিদর্শনে যান অঞ্চলটির পুলিশ মহাপরিচালক রাজেশ কুমার যাদব। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আকস্মিক বৃষ্টিতে সংকোশ নদীর পানি বেড়ে যাওয়ার পাশাপাশি ভুটান ও সিকিম থেকে নেমে আসা পাহাড়ি স্রোত ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। মৃতদের পরিবারকে তাৎক্ষণিক সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। ভারী বর্ষণে নেপালের পূর্বাঞ্চলীয় ইলাম জেলায় ভূমিধস ও বজ্রপাতে অর্ধশত মানুষ নিহতের খবর পাওয়া গেছে। টানা বৃষ্টিতে বহু গ্রাম পুরোপুরি বিলীন হয়ে যায়। পাহাড়ি পথ বন্ধ থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। দুর্গত এলাকায় হেলিকপ্টার ও সেনা মোতায়েন করা হয়েছে। রোববার পর্যন্ত দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ। এদিকে চীনের দক্ষিণাঞ্চলে টাইফুন মাতমু আঘাত হানার পর উপকূলীয় প্রদেশ গুয়াংডংয়ে দেখা দেয় প্রবল বাতাস ও বৃষ্টিপাত। এতে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে শান্তু, জ্যানজিয়াং ও হাইনানের বিভিন্ন অঞ্চল। উপকূলীয় অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয় জেলেদের। হাইকুমেরান বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। পরিস্থিতি বিবেচনায় চতুর্থ মাত্রার বন্যা সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে ইসলামিক বোর্ডিং স্কুল ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 54-তে দাঁড়িয়েছে। নিখোঁজদের খোঁজে এখনও চলছে উদ্ধার অভিযান। গত 29 সেপ্টেম্বর দুপুরের নামাজের সময় ধসে পড়ে ভবনটি। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন বহু মানুষ, যাদের বেশিরভাগই স্কুলটির শিক্ষার্থী। দ্রুত উদ্ধার কাজে সমাপ্তি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে নিম্নমানের নির্মাণ কাজের কারণেই এ ঘটনা বলে জানা গেছে। আল-খজিনি স্থানীয়ভাবে পেসান ট্রেন বা ইসলামিক বোর্ডিং স্কুল নামে পরিচিত। ইন্দোনেশিয়ার সরকারি হিসেব অনুযায়ী দেশটিতে প্রায় 42,000 ইসলামিক বোর্ডিং স্কুলে 70 লাখ শিক্ষার্থী পড়াশোনা করে থাকেন। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মাউন্ট এভারেস্টে তীব্র তুষার ঝড়ে আটকা 1000 পর্যটক। 16,000 ফুট উচ্চতায় চলছে উদ্ধার অভিযান। সহায়তায় এগিয়ে এসেছেন শত শত স্থানীয় বাসিন্দা। যুক্তরাষ্ট্রের টেক্সাস ও ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাশনাল গার্ড সদস্যদের পাঠানোর সিদ্ধান্ত আটকে দিয়েছেন ফেডারেল বিচারক। রোববার রাতে দেয়া এই রায়ের আগে একই আদালতে ওরেগনের ন্যাশনাল গার্ড সদস্যদের পোর্টল্যান্ডে পাঠানোর ট্রাম্পের চেষ্টা আটকে দেন। স্থানীয় প্রশাসনের সম্মতি ছাড়া যে কোনো রাজ্যের সেনা পাঠানো রাজ্য সার্বভৌমত্বের পরিপন্থী এবং এতে শহরের উত্তেজনা বাড়তে পারে বলে জানান ওই বিচারক। এদিকে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের পদক্ষেপকে রাজ্যে আক্রমণ হিসেবে আখ্যা দিয়েছেন ইলিনয়ের গভর্নর পিট স্কার। তবে ফেডারেল কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে মার্কিন প্রেসিডেন্টের পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন টেক্সাসের গভর্নর। পারমাণবিক শক্তি উন্নয়নে এশিয়ার পথিকৃৎ বাংলাদেশ। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হলে শুধু বাংলাদেশের জন্য নয়,
গোটা এশিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে উঠবে। সময় সংবাদের এক প্রশ্নের জবাবে কথা বলেন রাশিয়ার পরমাণু শক্তি সংস্থা রোসাটমের ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল কিরিল কোমারভ। মস্কো থেকে ফিরে ওমর এনান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশে পারমাণবিক শক্তি উন্নয়নে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে চায় রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম। I'm from Shomoy Television. How does Rosatom view the strategic role of nuclear energy in strengthening Russia's diplomatic ties with Bangladesh and other Asian countries? সময় সংবাদের এক প্রশ্নের জবাবে সংস্থাটির ফার্স্ট ডেপুটি ডিরেক্টর জেনারেল কিরিল কোমারভ বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট চালু হলে তা শুধু পরিচ্ছন্ন জ্বালানি নয়, বরং দেশের সামগ্রিক বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। The Bangladesh project is very important for us. ঢাকা শহরেও মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট ঘটে, তাই আমরা বুঝতে পারি প্রথম ইউনিটের কাজ সম্পন্ন করা এবং এর কার্যকরী পরিচালনা কতটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও ভারত এশিয়ায় পারমাণবিক শক্তি উন্নয়নে পথিকৃৎ। বহু বছর ধরে এশিয়ার দেশগুলো পারমাণবিক শক্তি উন্নয়নে সতর্ক অবস্থান নিয়েছিল, কিন্তু এখন আমরা ব্যাপক আগ্রহ দেখতে পাচ্ছি। কোমারভ আরও বলেন, এশিয়ায় পারমাণবিক শক্তি নিয়ে একসময় দ্বিধা থাকলেও এখন দেশগুলো আগ্রহী হচ্ছে। বাংলাদেশ ও ভারতের পর ইন্দোনেশিয়া তাদের জাতীয় জ্বালানি কৌশলে পারমাণবিক শক্তি যুক্ত করার পরিকল্পনা নিয়েছে। মালয়েশিয়া, ভিয়েতনাম সহ আরও কয়েকটি দেশও একই পথে হাঁটছে। ভিয়েতনামে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আলোচনা চলছে বলে জানান কোমারভ। বড় বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি রোসাটম এশিয়ার বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলের জন্য ছোট আকারের ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়েও কাজ করছে। পাশাপাশি গবেষণা, রিয়েক্টর ও চিকিৎসা, কৃষি খাতে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি নিয়েও সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়ার এই সংস্থা। কোমারভের ভাষায়, বাংলাদেশের অগ্রযাত্রা গোটা এশিয়ার জন্য উদাহরণ। ওমর ইনান, সময় সংবাদ, রাশিয়া। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে হওয়া কায়রো চুক্তি ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, স্ন্যাপব্যাক কার্যকরের চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন একটি কাঠামোর প্রয়োজন হয়ে পড়েছে। এই অবস্থায় আলোচনা ও ন্যায়সঙ্গত সমঝোতায় ইরানের পরমাণু কর্মসূচি বিষয়ক দ্বন্দ্ব সমাধানের একমাত্র পথ বলে উল্লেখ করেন তিনি। তবে তাতে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের ভূমিকা কম হবে বলে জানানো হয়। এছাড়াও কূটনৈতিক আলোচনা পশ্চিমাদের জন্যই ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন আরাকচি। জাতিসংঘ অধিবেশনের সংখ্যাগরিষ্ঠের ভোটে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। এতে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা দেশটি নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি হতে চলেছে। যদিও নিজেদের অবস্থান থেকে সরে দাঁড়ানোর কোনো লক্ষণ দেখাচ্ছে না পেজিশকিয়ার প্রশাসন। উল্টো পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় নতুন করে পরিকল্পনা ও কূটনৈতিক কাঠামো দাঁড় করানোর চেষ্টা চলছে বলে জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চূড়ান্ত করার একমাত্র পথ আলোচনা। ন্যায়সঙ্গত শর্তাবলী মেনে চুক্তি করতে ইরানের আপত্তি নেই বলে উল্লেখ করেন তিনি। এ সময় আরাকচি উল্লেখ করেন, পূর্বে পশ্চিমাদের অযৌক্তিক ও অন্যায় আবদারের কারণেই চুক্তিতে রাজি হয়নি ইরান। তবে আলোচনার টেবিলে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছে ইরান। দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, স্ন্যাপব্যাকের প্রস্তাব উত্থাপন করে ইরানের অবস্থান ও ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে দেশ তিনটি। আন্তর্জাতিক পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতার পরও এমন পদক্ষেপ নিয়ে আলোচনার যৌক্তিকতা হারিয়েছে ইউরোপের দেশ তিনটি। এ অবস্থায় ভবিষ্যতে সংলাপের মাধ্যমে যেকোনো সমাধানে পৌঁছানোর ক্ষেত্রে ইউরোপের ভূমিকা অনেকটাই কমে যাবে বলে জানান তিনি। একই দিন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে হওয়া কায়রো চুক্তি ভাঙার ঘোষণা দেন আরাকচি। বলেন, চলমান পরিস্থিতি বিবেচনায় নতুন একটি কাঠামোর প্রয়োজন হয়ে পড়েছে। বর্তমানে কূটনৈতিক পর্যায়ে যে কোনো আলোচনার জন্য তৈরি থাকলেও তার কাঠামোর সঙ্গে আগের কোনো মিল থাকবে না বলে জানান তিনি। হঠাৎ যুক্তরাষ্ট্রের H-1B ভিসার ফি বৃদ্ধির পর দেশের বাইরে থাকা প্রতিভাবান ভারতীয়দের দেশে ফিরিয়ে নিতে তৎপরতা শুরু করেছেন ভারতের নীতি নির্ধারকরা। প্রযুক্তি, চিকিৎসা, উদ্ভাবনী যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কাজে লাগানোর জন্য যে সুবর্ণ সুযোগ, সেই সুযোগ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে বিপুল সংখ্যক পেশাদার ভারতীয়দের সিলিকন ভ্যালি থেকে বেঙ্গালুরুতে ফিরিয়ে নেওয়া হবে বলে মনে করছেন অনেকে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সিনিয়র এক্সিকিউটিভদের মধ্যে কেউ কেউ দেশে ফিরে কাজ শুরু করেছেন।
গেল 19 সেপ্টেম্বর হঠাৎ H-1B ভিসার ফি বৃদ্ধির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় কর্মকর্তাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে থাকা প্রতিভাবান ভারতীয়দের দেশে ফেরানোর জন্য তৎপরতা শুরু করেছে ভারত সরকার। প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বিদেশে থাকা বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, চিকিৎসক ও উদ্যোক্তাদের দেশে ফিরিয়ে নেয়ার জন্য বিশেষ উদ্যোগ নিচ্ছে ভারত সরকার। তবে বিশেষজ্ঞদের মতে বিপুল সংখ্যক মানুষকে দেশে ফিরিয়ে নেয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা এবং শীর্ষ নেতৃত্বের উদ্যোগ প্রয়োজন। সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের তৎকালীন গণমাধ্যম বিষয়ক উপদেষ্টা জানিয়েছেন, রিভার্স ব্রেন ড্রেন বাস্তবায়নে সরকারকে বিশেষ ব্যক্তিদের খুঁজে বের করে ফিরিয়ে আনার জন্য উদ্যোগ নিতে হবে। এর আগে জওহরলাল নেহরু এমন উদ্যোগ নিয়েছিলেন, যার ফলে ভারতীয় সায়েন্স ও স্পেস টেকনোলজি ক্ষেত্রে বিশ্বের শীর্ষ ব্যক্তিদের দেশে ফিরিয়ে নেওয়া সম্ভব হয়। যদিও ভারতীয় পেশাদারদের জন্য বিভিন্ন দেশ গোল্ডেন ভিসা ও নাগরিকত্বের সুবিধা দিচ্ছে, জার্মানিতে ভারতীয় দক্ষ অভিবাসীদের জন্য সহজ ও আকর্ষণীয় কর্ম পরিবেশ রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। অন্যদিকে দীর্ঘদিন ধরে ভারতীয় কর্মীদের নিজের দেশ ছেড়ে চলে যাওয়ার পেছনে অন্যতম কারণের মধ্যে রয়েছে খারাপ ব্যবসায়িক পরিবেশ, প্রশাসনিক জটিলতা এবং সীমিত সুবিধা। সরকারি সূত্র অনুযায়ী 2020 সাল থেকে 2.5 লাখের বেশি ভারতীয় নাগরিক তাদের নাগরিকত্ব ত্যাগ করেছেন। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রে H-1B ভিসার শর্ত করা হওয়ায় ভারতীয়দের মধ্যে দেশে ফিরে কাজ করার আগ্রহ বেড়েছে। প্রযুক্তি ও বৈশ্বিক কোম্পানির গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টারগুলো দেশে ফেরার জন্য একটি কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে। এর ফলে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ কর্মীরা বিদেশের চাকরি হারালেও দেশের এই কেন্দ্রগুলোতে কাজ করতে পারবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বন্দ্বের মধ্যেই নৌবাহিনীর অত্যাধুনিক সব অস্ত্র পরিদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এর মধ্যে রয়েছে গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী যন্ত্র চোই হিয়ন নেভাল ডেস্ট্রয়ার। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA জানায়, কোরিয়া ওয়ার্কার্স পার্টির 80তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সামরিক অস্ত্র প্রদর্শনীর অংশ হিসেবে এই পরিদর্শনে যান কিম। অত্যাধুনিক অস্ত্রের জগতে উত্তর কোরিয়ার অসাধারণ অগ্রগতি তুলে ধরাই এই প্রদর্শনীর উদ্দেশ্য বলে জানায় তারা। এ সময় কিম বলেন, শত্রুর উস্কানিকে পুরোপুরি প্রতিরোধ করতে ও পাল্টা জবাব দিতে সবসময় নৌবাহিনীকে প্রস্তুত থাকতে হবে। মাউন্ট এভারেস্টে তীব্র তুষার ঝড়ে আটকা পড়েছেন অন্তত 1000 পর্যটক। তাদের উদ্ধারে অভিযান চলছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে 350 জনকে উদ্ধার করে কাছাকাছি কিউডাং শহরে নিয়ে যাওয়া হয়েছে। তারা কুদাং শহরে পৌঁছেছেন আর বাকিদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। এভারেস্টের তিব্বত অংশের পূর্ব ঢালে প্রায় 16,000 ফুট উচ্চতায় আটকে পড়েন পর্যটকরা। ওই এলাকার প্রবেশ পথ থেকে তুষার সরিয়ে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদ স্থানে নিয়ে গেলেন উদ্ধার কর্মীরা এবং তারা কাজ করছেন। আটকে পড়াদের সহায়তা করছেন শত শত স্থানীয় বাসিন্দারাও। বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক ডেম জিডি কুপার 88 বছর বয়সে মারা গেছেন। রাইডার্স ও রাইভালস এর মতো বেস্ট সেলিং বইয়ের লেখক হিসেবে তিনি পরিচিত ছিলেন। রোববার সকালে পড়ে গিয়ে তার মৃত্যু হয় বলে এক বিবৃতিতে জানায় পরিবার। 1985 সালে প্রকাশিত রাইডার্স দিয়ে শুরু হওয়া সিরিজই তাকে খ্যাতির শিখরে পৌঁছে দেয়। ধনী সমাজের সম্পর্ক, প্রেম ও প্রতিদ্বন্দ্বিতার কাহিনী ঘিরে লেখা তার উপন্যাসগুলো যুক্তরাজ্যে 1 কোটির বেশি কপি বিক্রি হয়। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গাজা যুদ্ধ বন্ধে মিশরে বৈঠক, দ্রুত সমঝোতায় পৌঁছানোর তাগিদ মার্কিন প্রেসিডেন্টের। ট্রাম্পের আহ্বানের পরও উপত্যকায় ইসরায়েলি হামলায় নিহত 24। নিয়োগ পাওয়ার 26 দিনের মাথায় পদত্যাগ করলেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নো। নতুন মন্ত্রিসভা নিয়ে বিরোধিতার মুখে এই সিদ্ধান্ত, বলছে স্থানীয় গণমাধ্যম। এবং চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন 2 মার্কিন এবং 1 জাপানি বিজ্ঞানী। রোগ প্রতিরোধ সহনশীলতা নিয়ে গবেষণার স্বীকৃতি, ক্যান্সার চিকিৎসায় নতুন দিগন্তের আশা। এই ছিল আন্তর্জাতিক সময়ে। এরপর সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী তুষার ইমান। ধন্যবাদ ইমদাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সময় সঙ্গে থাকুন সময়।